তো আমরা এখান থেকে জাস্ট কিছু স্পেসিফিক টপিকস পড়বো। তো আপনাদের একটা সাজেশন দেওয়া হয়েছে প্লাস অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো ওই অ্যাসাইনমেন্টে আমাদের এসি সার্কিটের কিছু ম্যাথ আছে। তো আমরা ওই ম্যাথগুলো দেখবো। তো প্রথমে আমরা আছে এসি এবং ডিসি, এটা আসলে কি এটা একটু দেখি। তো আমরা এর আগে প্রথম লেকচারে বলছিলাম আপনাদের, তো এসি আর ডিসি এরকম দুটো ফিগার দেখানো হয়েছিল আপনাদের। তো এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের যদি টাইম অ্যাক্সিস হয়, আর এটা কারেন্ট বা ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে সময়। তো দেখেন এই যে এটা মান, তো এটা হচ্ছে সময়ের সাথে এর মানে চেঞ্জ হচ্ছে না। এটা যদি জিরো হয় তাহলে জিরোতে যে মানটা পাইছি আমরা এখানে, এইদিকে সময় যত বাড়াচ্ছে মান আমাদের একই আছে। তো এর এই কারণে এটাকে বলা হয় ডিসি বা ডিরেক্ট কারেন্ট। তাহলে এর ফলো হবে একদিকে। তো এটা নর্মালি আমরা ব্যাটারিতে পাই, আবার সোলার সেল বা ডিসি পাওয়ার সাপ্লাই এইগুলোর থেকে আমরা এরকম ডিসি কারেন্ট পাই। এবার আসেন এসি। তো এসি হচ্ছে মূলত এরকম অল্টারনেটিং কারেন্ট। তো নাম শুনে আমরা বুঝতে পারতেছি অল্টারনেট করবে সে। তো এসিতে মূলত এরকম দুইটা পার্ট থাকে, একটা আছে পজিটিভ হাফ সাইকেল, একটা হবে নেগেটিভ হাফ সাইকেল। তো মান দেখেন এখানে এটা জিরো। তো জিরোতে মান ছিল জিরো, তারপরে ধীরে ধীরে একটু বাড়তেছে, বাড়ার পর একদম ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে আবার কমতেছে, কমার পর আবার জিরো হচ্ছে, জিরো থেকে আবার নেগেটিভে যাচ্ছে, তারপরে আবার জিরোতে যাচ্ছে, তারপরে আবার এরকম চলতে থাকবে এটা। তো তাহলে আমাদের এসি হইতে হলে কি হইতে হবে, এটাকে এর হচ্ছে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আহ, মান এবং দিক, এটা চেঞ্জ হবে। আর এর দুইটা সাইকেল থাকবে, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল। তো এই এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো একটা এসি। তো বাংলাদেশে যে এসি পাওয়ার, অর্থাৎ আমরা যে কারেন্ট ইউজ করি, তো এর এটা মূলত হচ্ছে এসি। তো এর হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। অর্থাৎ বাংলাদেশের যে কারেন্ট সেটা হচ্ছে এরকম, সে 1 সেকেন্ডের মধ্যে এরকম, এই যে একবার পজিটিভ একবার নেগেটিভ, এই এটা মিলেই হচ্ছে একটা সাইকেল হয়। তো 1 সেকেন্ড হচ্ছে এরকম 50টা সাইকেল সম্পূর্ণ করবে, এই কারণে এটা 50 হার্জের। তো আমরা এটা একটু দেখবো পরে। তো এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে এসি এবং ডিসির মধ্যে, তো আপনারা এটা দেখে নেন। তো এখানে আমাদের কিছু সংজ্ঞা আছে, তো এই সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। তো প্রথমটা আসেন ওয়েব ফর্ম। তো ওয়েব ফর্মটা কি, এটা হচ্ছে একটা গ্রাফ, যেখানে কি করা হয়, আহ, এই যে মান, আমাদের যে কারেন্টের মানগুলো আছে বা ম্যাগনিটিউড এটাকে বলা হয় এটা। তো এই মানগুলোকে হচ্ছে সময় সাপেক্ষে ড্র করা হয়। অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। তো আমরা জানি 0 আর 1 এর মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, .1 .2 .3 .5 এরকম অনেকগুলো পয়েন্ট থাকতে পারে। তাহলে এই পয়েন্টগুলোর প্রত্যেকটা পয়েন্টকে যদি আলাদা আলাদা ভাবে আমরা যোগ করি তাহলে এরকম একটা কন্টিনিউয়াস সিগন্যাল পাবো। এই কন্টিনিউয়াস সিগন্যালটাই হচ্ছে তার ওয়েব ফর্ম। তো এসি এখানে কিছু প্রকারভেদ দেওয়া আছে, এখানে খেয়াল করেন। আহ, প্রথমটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ বা সাইন ওয়েভ। তো সাইনোসয়েডাল ওয়েভ দেখতে এটা হচ্ছে সাইন ওয়েভ, আর আরেকটা হচ্ছে কস ওয়েভ এরকম। তো সাইন এবং কস এই দুটাকে একসাথে বলা হয় সাইনোসয়েডাল। তো এটা হচ্ছে সাইন ওয়েভের আর এটা হচ্ছে কস ওয়েভের। তো দুইটাকে একত্রে বলা হয় সাইনোসয়েডাল। তো সাইনোসয়েডাল বলতে আমরা কস অথবা সাইন যে কোনো একটা থাকলে আমরা বুঝবো সেটা সাইনোসয়েডাল ওয়েভ। আর এখানে হচ্ছে কি, দেখেন এটা একটা ত্রিভুজের মতো। তো প্রত্যেকটা হচ্ছে ত্রিভুজ, তো এই কারণে এর নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম। আর এটা হচ্ছে একটা স্কোয়ার, তো এই কারণে এর নাম হচ্ছে স্কোয়ার ওয়েভ। আর এটা আছে সার্কিট ওয়েভ। তো এটা দেখতে মূলত হচ্ছে একটা আমাদের যে করাত, আমরা দেখছেন করাত, সে করাতের দাঁতগুলোর মতো, এই কারণে একে বলা হয় সার্কিট ওয়েভ। আরো কিছু আছে যেমন ট্রাপিজয়েডাল। তো ট্রাপিজয়েডাল হচ্ছে এরকম হইতে পারে, দেখতে ট্রাপিজয়েডের মতো। তারপরে এদিক এদিক দিয়ে আসবে এরকম। তো এটাও একটা এসি ওয়েব ফর্ম। তো এরকম কিছু ওয়েব ফর্ম আছে, তো তার মধ্যে এই চারটে বেশি ইউজ করা হয়। তো এবার আসেন আমাদের গ্রাফিক্যাল এবং ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সাইনুসয়েডাল ওয়েভ। তো আমরা যেহেতু সাইনুসয়েডাল ওয়েভ নিয়ে কাজ করব, তো সাইনুসয়েডাল ওয়েভ সম্পর্কে আমাদের জানতে হবে।
তো একটা সাইন ওয়েভকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো এখন এই সাইন ওয়েভটা আমরা এইভাবে এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করতে পারি সেটা দেখব। তাহলে এখানে খেয়াল করেন, আমরা জানি একটা বৃত্ত, তো বৃত্তের আছে টোটাল অ্যাঙ্গেল আছে 360 ডিগ্রি। তাহলে এইখানে থাকে 180 ডিগ্রি উপরের অংশে, নিচের অংশে 180 ডিগ্রি। তো এখানে এই বৃত্তটাই হচ্ছে একটা সাইকেল। তাহলে এখানে দেখেন প্রথমে হাফ সাইকেল, এটা হবে 0 থেকে 180 পর্যন্ত, 180 ডিগ্রি পর্যন্ত। তারপরে এই 180 থেকে 360 পর্যন্ত থাকবে নেগেটিভ হাফ সাইকেল। আর এই দুইটা সাইকেল মিলে হবে একটা ফুল সাইকেল, আর এটাকে বলা হয় পিরিয়ড বা টি, সময়কাল। তাহলে এই যে সময়, এই সময়টাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তাহলে এটা হচ্ছে পাই মানে 180 ডিগ্রি এই পর্যন্ত, আর এটা হচ্ছে টোয়াইস পাই। আমরা নর্মালি পাই দিয়ে লিখি। তো 180 হলে এটাকে বলা হয় পাই, আর 360 হলে সেটা হচ্ছে টোয়াইস পাই। তো তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখন খেয়াল করেন, এইখানে আছে আহ এই যে এই মানটা সর্বোচ্চ যে মান, এটাকে বলা হচ্ছে প্লাস এ ম্যাক্স। তো এটাকে বলা হয় ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। তো এই যে এর মান, সেটাকে বলা হয় অ্যামপ্লিটিউড, বা অপর নাম হচ্ছে পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই যে ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা যদি এ দিয়ে লিখি এ ম্যাক্স প্লাস, তাহলে এই যে মাইনাসটাকে বলা হবে মাইনাস এ ম্যাক্স। তাহলে এটা হচ্ছে আমাদের মান ম্যাক্সিমাম। আর এই যে ওয়েভ ফর্ম, তো এটা হচ্ছে সাইন ওয়েভ। তাহলে এই দুইটাকে একসাথে আমরা এইভাবে লিখতে পারি। দেখেন, এটা ভোল্টেজের ওয়েভ ফর্ম হলে ভি, টি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বোঝায়, মানে তাৎক্ষণিক মান, সমান ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখানে হবে ভি এম। তো এখানে এ দিয়ে আমরা দেখাইছিলাম। তো এটা ছিল একটা জেনারেল ফরম্যাট। তো এটাকে আমরা যদি ভোল্টেজের রেসপেক্টে লিখি তাহলে এখানে হবে ভি এম। তাহলে ভি এম মানে হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু, তার সাথে কি হবে সাইন, এখানে হবে ওমেগা টি। তো ওমেগা টি, এখানে ওমেগাটা হচ্ছে আমাদের সেই অ্যাঙ্গেল, আর টি হচ্ছে আমাদের সময়। এই যে এটা হচ্ছে টাইম অ্যাক্সিস, আর টি হচ্ছে আমাদের সময়। তো এই ওমেগাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, ওমেগা সমান টোয়াইস বাই এফ। তো এখানে এফ হচ্ছে আমাদের সেই ফ্রিকোয়েন্সিটা, এই যে এই ফ্রিকোয়েন্সি। তাহলে এই টোয়াইস বাই মান, তো এটা হচ্ছে আমাদের কৌণিক যে ফ্রিকোয়েন্সি সেটা, আর এটা হচ্ছে আমাদের নর্মাল ফ্রিকোয়েন্সি। তো এটাকে আমরা এইভাবে মূলত লিখতে পারি। তো এই যে এখানে ভিএম মানে হচ্ছে কি, পিক ভ্যালু বোঝাচ্ছে বা ম্যাক্সিমাম ভ্যালু, আর ভিটি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। তো তাহলে এটা হচ্ছে আমাদের কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এটার ইকুয়েশন ফর্ম আছে এটা। তো এটা হচ্ছে আমাদের কি আইডিয়াল ইকুয়েশন, একটা সাইনোসয়েডাল ওয়েভের আইডিয়াল ইকুয়েশন আছে এটা। তো এখানে দেখেন, এটা যদি সাইন ভোল্টেজ না হয়ে কারেন্টের হইতো তখন আমরা এটাকে এভাবে লিখতে পারতাম, শুধুমাত্র ভি এর জায়গায় আই। এখানে দেখেন এফ নট। তো এফ নট বলতে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ইন হার্জ এ বোঝাবে, ফ্রিকোয়েন্সি ইন হার্জ, হার্জ এককে থাকলে সেটা হচ্ছে এফ। আর ওমেগা যদি রেডিয়ান এককে থাকে, রেডিয়ান এককে, এই যে, তাহলে ওমেগার একক হচ্ছে রেডিয়ান। তো এখানে আসলাম, আমরা এই দুইটা দেখছি। তো এখানে আসেন সাইকেল। তো সাইকেলটা কি, একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। তো এই পুরোটা অংশ, পুরো অংশটাকে একত্রে বলা হয় একটা ফুল সাইকেল। তাহলে একটা ফুল সাইকেল সমান 360 ডিগ্রি। এই যে এই পর্যন্ত 360 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফুল সাইকেল। তো এই ফুল সাইকেল সম্পূর্ণ হইতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় তার
টাইম পিরিয়ড। তাহলে এই যে টাইম পিরিয়ডটা কি, টাইম পিরিয়ড টি হচ্ছে একটা কত সেকেন্ড টাইম লাগতেছে বাই ওয়েভফর্ম টু কমপ্লিট ওয়ান সাইকেল, অর্থাৎ একটা সাইকেল সম্পূর্ণ হতে আমাদের কত সময় লাগতেছে, কত সেকেন্ড, সেটা হচ্ছে তার টাইম পিরিয়ড। তো এখানে ফ্রিকোয়েন্সিটা কি, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে কতগুলা পূর্ণ চক্র সম্পূর্ণ হচ্ছে বা পূর্ণ সাইকেল সম্পূর্ণ হচ্ছে, সেটাকে বলা হয় তার ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সিটা কি হবে, এফ সমান 1/t, মানে সময়। তাহলে টোটাল একটার জন্য যে সময়, ওটা দ্বারা যদি আমরা এটাকে 1 সেকেন্ডকে ভাগ করি, তাহলে আমরা 1 সেকেন্ডে কতবার শেষ পূর্ণ দোলন সম্পূর্ণ করতেছে বা পূর্ণ সাইকেল সম্পূর্ণ করতেছে সেটা আমরা বের করতে পারবো। তো এখানে দেখেন ফ্রিকোয়েন্সি হাই মানে কি, সে বেশি বেশিবার রিপিট হবে। তো এখানে দেখেন দুইটা ওয়েভ ফর্ম আছে। তো এই ফুল সাইকেল মানে এই ফুল টাইম পর্যন্ত, এই টাইম পর্যন্ত দেখেন সে কি করতেছে, জাস্ট এইখানে একবার এখানে একবার, মানে এইটা একটা সাইকেল আর এইখান থেকে এটা একটা, দুই সাইকেল, দুইবার সে রিপিট হচ্ছে। কিন্তু দেখেন এই যে একই টাইমে সে 4বার রিপিট হচ্ছে, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি বেশি। তো এই কারণে আমরা দেখবো যে হাই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো দ্রুত অসিলেট করে, মানে দ্রুত চেঞ্জ হয় বা রিপিট হয়। আর লো ফ্রিকোয়েন্সি মানে এগুলো ধীরে ধীরে রিপিট হয়। এরপরে আসেন অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা একটু আগেই বললাম যে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আর পিক ভ্যালু of an AC quantity is called its amplitude. তাহলে amplitude denoted by Vm for voltage, Im for current। তারপরে এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, তাহলে ওমেগা হচ্ছে কি সময়ের সাপেক্ষে তার চেঞ্জ, আমাদের অ্যাঙ্গেলের যে চেঞ্জ সেটা সেটা হচ্ছে আমাদের ওমেগা। তো এটাকে এভাবে লেখা যায় ডি থিটা আর ডিটি, সময় সাপেক্ষে থিটার যে চেঞ্জ সেটা হচ্ছে তার ওমেগা। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি টি সমান, তো ওমেগা সমান হচ্ছে এটা, তো ওমেগা সমান হচ্ছে কি টয়েস বাই টি। তারপরে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে 1/t সমান এফ। তো এফ কে যদি আমরা এখানে বসাই তাহলে কি হয়, ওমেগা সমান টয়েস বাই এফ। তো এই যে ওইটা মূলত এখান থেকে আসতেছে, ওমেগা সমান টয়েস বাই এফ, এইভাবে আসতেছে এখানে। তারপরে এবার আসেন পিক টু পিক আর পিক। তো পিক টু পিক, তো আমরা এখানে ফিগারটা দেখেন, এই যে সর্বোচ্চ যে মান, তো এই সর্বোচ্চ মানটাকে বলা হচ্ছে পিক। তাহলে এই যে জিরো থেকে, এই যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স বা জিরো, তাহলে জিরো থেকে সর্বোচ্চ যে মান সেই মানটাকে বলা হয় পিক মান। আর এই যে পজিটিভ পিক আর নেগেটিভ পিক, এই পুরো যে লেন্থ, এটাকে বলা হয় পিক টু পিক, এটাকে বলা হয় পিক টু পিক। তাহলে এখানে খেয়াল করেন পিক টু পিক হচ্ছে কি ম্যাক্সিমাম ভোল্টেজ তার 2 গুণ, মানে দেখেন এটা যদি 10 হয় পজিটিভ আর এটা যদি নেগেটিভ 10 হয়, তাহলে টোটালটা কত, তাহলে টোটালটা কে 10 মাইনাস মাইনাস 10, তাহলে কত হবে 20। তাহলে এই যে টোটাল লেন্থ, এটার লেন্থ হবে 20, মানে এই যে 2 2 দিয়ে আমরা ম্যাক্সিমাম ভ্যালুকে গুণ করলে টোটাল মানটা পেয়ে যাবো। এই অংশ পর্যন্ত ক্লিয়ার? কথা শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। স্যার তো এরপরে মান আসেন অ্যাভারেজ ভ্যালু। তো অ্যাভারেজ ভ্যালু হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আমাদের যে ইনস্ট্যান্টেনিয়াস মান পাবো তাদের গড়। তো আমরা গড়ের নরমাল সূত্র জানি যে যতগুলো মান থাকবে সবগুলো যদি আমরা যোগ করে অত সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে তার গড় পাবো। তো মনে করেন এরকম 3টে 4টে বা 5টা সংখ্যা আছে, এখানে 4টে সংখ্যা আছে, তো এর গড় কত হয়, নরমালি সবগুলো আমরা যোগ করি 5 4,
তো এই যোগফলকে কয়টা সংখ্যা আছে এখানে, 1 2 3 4, তাহলে 4টে সংখ্যা আছে, 4 দ্বারা আমরা ভাগ করি, তাহলে এটাই হচ্ছে গড়। তো এখানেও সেম, আমরা কারেন্ট বা ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস মানগুলোকে যদি আমরা যোগ করি এভাবে I1 I2 প্লাস I3, তো এইভাবে n পর্যন্ত, তাহলে আবার এই n কে যদি আমরা এই n দ্বারা যদি ভাগ দিই, মানে যতগুলো আছে সব সবগুলো যদি এইভাবে নিচে লিখি, তাহলে আমরা গড় মান পাবো। তো তাহলে এখানে খেয়াল করেন, একটা ফুল সাইকেলের এসির ফুল সাইকেলের গড় হয় 0। মনে করেন এরকম যদি হয় সাইনোসয়েডাল একটা ওয়েভ, তাহলে কি এই যে উপরে পজিটিভের যে মান পাবো, নেগেটিভেও এক্স্যাক্টলি সেই মান পাবো। তাহলে পজিটিভ আর নেগেটিভকে আমরা যদি যোগ করি তাহলে মান হয় 0, তাহলে এর গড় হয় 0। তো নর্মালি এই কারণে আমরা কি করি, এর অ্যাভারেজ মান বের করি হচ্ছে হাফ সাইকেলে, অর্থাৎ একটা হাফ সাইকেলে অ্যাভারেজ মানটা বের করতে পারি আমরা, বের করে আমরা ওই এসির অ্যাভারেজ কি পরিমাণ মান পাবো সেটা আমরা বের করতে পারি। তো অ্যাভারেজটা আসলে কি, অ্যাভারেজটা হচ্ছে নর্মালি ডিসি ডিসি ভ্যালু। তো আমরা জানি যে ডিসি মানে হচ্ছে কি, ফিক্সড ফিক্সড। তো এখানেও সেম, আসলে এই ডিসি মানটা হচ্ছে এসির এভারেজ ভ্যালু। এভারেজ মানে সে আমরা ওই সবসময় ওই মানটা পাবো। তো আমরা জানি কি এসি সবসময় এরকম চেঞ্জ হইতে থাকে। তো এইটাকে যদি আমরা যোগ করে এভারেজ করি তাহলে একটা মান পাবো এরকম, এই মাঝ বরাবর একটা মান পাবো এরকম ডিসির মতো দেখতে। তো এই কারণে এটা হচ্ছে এভারেজ ভ্যালু। তো এটাকে মূলত বের করার জন্য আমাদের এই ডিসি কারেন্টের দরকার হয়, বা ডিসি কারেন্টের আমরা সাহায্য নিতে পারি। তার সাপেক্ষে আমরা এই এভারেজ ভ্যালুটাকে হিসাব করতে পারি। তা এটা এভারেজ ভ্যালু কি এইভাবে লেখা হয়, আই এভারেজ, আই হলে আই এভারেজ, আর ভি হলে ভি এভারেজ, এইরকম। তো এখানে খেয়াল করেন, একটা এসি সাইনোসয়েডাল ওয়েভের জন্য এভারেজ ভ্যালু কিভাবে বের করা যায় তার এখানে একটা প্রমাণ আছে। তো এই প্রমাণটা আপনারা একটু দেখে নিয়েন। তো আমরা এটা না দেখে আমরা হচ্ছে দেখবো হচ্ছে আরএমএস ভ্যালু। তো আপনাদের সাজেশনে যেটা দেওয়া আছে সেটা, তাহলে এখানে দেখেন আরএমএস বা ইফেক্টিভ ভ্যালু। তো যেহেতু একটা সাইনোসয়েডাল ওয়েভ বা এসি ওয়েভের এভারেজ ভ্যালু হয় 0, ফুল সাইকেলের জন্য এভারেজ ভ্যালু হয় 0। তো এই কারণে আমরা পাওয়ার ক্যালকুলেট করতে পারি, পাওয়ার ক্যালকুলেট আমরা এভাবে করতে পারি না। তো পাওয়ার ক্যালকুলেট করার জন্য আমাদের একটা মান দরকার হয়, অর্থাৎ সেই মানটা হচ্ছে আরএমএস বা রুট মিন স্কোয়ার। তো এই আরএমএস ভ্যালু হচ্ছে আমাদের, এটাকে আরেক নাম হচ্ছে ইফেক্টিভ ভ্যালু। তো এই ইফেক্টিভ ভ্যালুটাই হচ্ছে আমাদের মান। নর্মালি আমরা যে কারেন্ট বলি 220 ভোল্ট, 220 ভোল্ট হচ্ছে আসলে আরএমএস ভ্যালু। এটা হচ্ছে আমাদের আরএমএস মান, এটা পিক টু পিক মান না, এটা হচ্ছে আমাদের আরএমএস মান। তো আমাদের নর্মালি কারেন্ট বলতে যত ভোল্ট বুঝি, এটা হচ্ছে মূলত আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালুটার অপর নাম হচ্ছে ইফেক্টিভ ভ্যালু। তো ইফেক্টিভ ভ্যালুটা আসলে কি, তো ইফেক্টিভ ভ্যালুটা হচ্ছে আমরা ডিসির সাথে ইকুইভ্যালেন্ট করি। তো এখানে একটু দেখি আমরা, তাহলে ম্যাথমেটিক্যাল সংখ্যাটা হচ্ছে এরকম, আরএমএস মানে কি, প্রথমে আছে রুট, তারপরে মিন, তারপরে স্কোয়ার। তাহলে প্রথমে আমরা কারেন্টগুলোকে স্কোয়ার করব, প্রত্যেকটা কারেন্টকে, এই যে I1 স্কোয়ার, I2 স্কোয়ার, I3 স্কোয়ার, এইগুলা। তাহলে এটাকে আমরা স্কোয়ার করব, তারপরে তার কি করব, গড়। তাহলে গড় করার জন্য কি করতে হবে, এইগুলোকে যোগ করতে হবে, যোগ করে এই যে এন দ্বারা ভাগ করতে হবে। তাহলে এন দ্বারা ভাগ করলাম, তাহলে এটা হলো কি, এর গড় হইলো, রুটের গড় হইলো, মানে স্কোয়ারের গড় হইলো, তারপরে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে এই পুরোটাকে আমরা রুট করব, তাহলে আমরা আরএমএস মান পাবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথমেটিক্যালি আরএমএস ভ্যালু এইভাবে ক্যালকুলেট করা হয়। তো এটা নর্মাল একটা সংজ্ঞা আছে, দেখেন, দ্য আরএমএস ভ্যালু অফ অ্যান অল্টারনেটিং কারেন্ট ইজ দ্য ভ্যালু অফ এ ডিসি স্টেডি ডিসি কারেন্ট হুইচ when flow
flowing through a resistance for a given time produces same amount of heat as the alternating current flowing through the same resistance for the same time. তো এখানে বলতেছে এরকম যে মনে করেন একটা রেজিস্টর, তো এই রেজিস্টরে মনে করেন আমাদের একটা ডিসি কারেন্ট ফ্লো হচ্ছে, ধরলাম 10 মিনিটে, ধরলাম 10 মিনিটে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই কারেন্টের জন্য আমাদের কি হবে, একটা পাওয়ার লস হবে বা হিট প্রডিউস হবে এখানে। তো আই স্কয়ার আর হবে এরকম, আই স্কয়ার আর, তো এটা আমাদের লস হবে। তো সেম, এই সেম পরিমাণ হিট আমাদের জেনারেট করতে এসির কি পরিমাণ কারেন্টটা দরকার হবে, মানে কি পরিমাণ এসি কারেন্ট ফ্লো করতে হবে এই সেম পরিমাণ হিট জেনারেট করার জন্য। তো সেটাই হচ্ছে মূলত তার আরএমএস ভ্যালু। তো সংখ্যাটা একটু কেমন মানে বুঝতে একটু সমস্যা হয়, তো সমস্যা নেই, আপনারা এটা জাস্ট এমনি ধারণা নিয়ে রাখেন। তো প্রথমটা হচ্ছে আমাদের এইটা সূত্রটা বুঝলেই হবে, ম্যাথমেটিক্যাল টার্মটা। তো এখন আসেন আরএমএস ভ্যালু আমরা কিভাবে বের করব। তো দেখেন আরএমএস ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, একটা ওয়েব ফর্ম আছে। তো এই ওয়েব ফর্মটা এসি নরমালি এরকম থাকে, তো আমাদের স্কোয়ার করতে হবে প্রথমে। তাহলে আমরা এই ওয়েব ফর্মকে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, পজিটিভ মানটা ডাবল হয়ে যাবে এরকম, আর নেগেটিভ মানটা কি হবে, এটাও ডাবল হবে কিন্তু সেটা নেগেটিভ থেকে পজিটিভে যাবে, এই যে এরকম হবে, এই যে এটা এখানে দেখানো হয়েছে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের মেইন স্কয়ার ওয়েব ফর্ম সাইনোসয়েডাল, তারপরে স্কয়ার করা হয়েছে এটা, এই যে নেগেটিভটা উপরে চলে গেছে, স্কয়ার হয়ে গেছে। তাহলে আমাদের এই হাফ সাইকেল মানে এই অংশটা, তো এই অংশটার আরএমএস ভ্যালু আমরা বের করব। তো এই আরএমএস ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন আমরা কিভাবে করি, আমরা নর্মালি কোনো একটা গ্রাফ বা ওয়েব ফর্মের ইন্টিগ্রেশন বের করার জন্য প্রথমে ওটার একটা নির্দিষ্ট অংশ ধরে নেই বা ছোট্ট একটা অংশ ধরে নেই। তাহলে ছোট্ট একটা অংশ ধরে নিলে কি হয়, এটা এরকম আয়তক্ষেত্রের মতো কাজ করে। তাহলে আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, লেন্থ, আর হচ্ছে কি লেন্থ প্লাস গুণন হচ্ছে উইডথ। তো তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা বের করতে পারি। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থকে যদি আমরা গুণ করি তাহলে এই অংশটার ক্ষেত্রফল পাবো। তো এইভাবে আমরা যদি অনেকগুলো পয়েন্ট, এই রেখাটার উপর অনেকগুলো পয়েন্ট নেই তাহলে, এবং সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এর টোটাল যে এরিয়া সেটা বের করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের এখানকার প্রসেস। তো আমরা যেহেতু স্কয়ার নেব, প্রথমে স্কয়ার নিলাম, তো স্কয়ার নেওয়ার পর এখানে কি করবো, এই একটা ক্ষুদ্র অংশ ডি থিটা নিলাম এখানে। তো আমাদের এটা হচ্ছে ইকুয়েশন, কারেন্ট হলে কারেন্টের ইকুয়েশন আর ভোল্টেজ হলে ভোল্টেজের ইকুয়েশন। তো ভোল্টেজ হলে কি হবে, আই এর পরিবর্তে ছোট হাতের ভি হবে, ছোট হাতের আই এর পরিবর্তে, আর বড় হাতের আই এম আছে তাহলে এখানে বড় হাতের ভি এম হবে, সাইন থিটা হবে। তো এই ডি থিটা অংশটা নিলাম আমরা। তো ডি থিটা অংশ আমরা পাইলাম, তো এর এভারেজ ভ্যালু কত হবে, এভারেজ ভ্যালু এই যে এখানে মাঝামাঝি নিলাম, ধরলাম এটা মানে হচ্ছে আই স্কয়ার, এই এভারেজ যে হাইট, সেই হাইটটাকে ধরলাম আই স্কয়ার। তাহলে এর তাহলে কি হবে এবার, এর ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আছে আই স্কয়ার আর প্রস্থ আছে ডি থিটা, তাহলে এর এরিয়া হবে এই যে অংশটা, এই যে এটা। তাহলে এই যে হাফ সাইকেল আছে এই অংশটার টোটাল এরিয়া কত হবে, তো টোটাল এরিয়া বের করার জন্য আমরা কি করব, এই ক্ষুদ্র এরিয়াকে ইন্টিগ্রেশন করব। কি হবে, এই যে লিমিট 0 থেকে কত পর্যন্ত গেছে, পাই পর্যন্ত। তাহলে 0 থেকে পাই এর মধ্যে আমরা এই আই স্কয়ারকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি তাহলে আমরা টোটাল এরিয়া পাবো। তাহলে এই যে আই স্কয়ার, তাহলে আই আই এর মানটা আমরা এই যে পাইছি, এটা আই স্কয়ার, আই ইজিক্যাল টু আই এম সাইন থিটা, তো এটাকে স্কয়ার করা হয়েছে, এই যে এখানে মান বসাইছি আমরা জাস্ট। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের
সাইন স্কোয়ারের সূত্র জানতে হবে। তো সাইন স্কোয়ারের সরাসরি কোনো সূত্র নাই, তো এই কারণে আমরা এইখানে একটা 2 নিচ্ছি। এখানে একটা 2 নেওয়া হয়েছে আর নিচে 2 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যায়, শুধু সাইন স্কোয়ার থিটা থাকে। আর এই আই এম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। তো 2 সাইন স্কোয়ার থিটা, তো এটা সূত্র হচ্ছে এটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তো এই সূত্রটা আমরা এখানে বসাইলাম, এই 2 সাইন থিটার পরিবর্তে এই এই সূত্রটা এখানে বসাইলাম। তো তাহলে এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তো 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি, এখানে থিটা আছে আমাদের ভেরিয়েবল, তাহলে 1 কে হচ্ছে ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে এখানে হবে থিটা আর সাইন 2 থিটা। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, সাইনের পরিবর্তে হবে কস, সরি কসের পরিবর্তে হবে সাইন, এখানে 2 থিটা, আর এই যে 2 আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, তো আমরা জানি এই 2টা নিচে আসবে ভাগ আকারে, তাহলে এই 2টা হবে এখানে। তো এটা হচ্ছে আমাদের পাইলাম। তো এখন আমরা লিমিট বসাবো। তো লিমিট কি 0 থেকে পাই, তো এখানে পাই বসাবো, প্রথমে একবার থিটার পরিবর্তে পাই বসাবো আর একবার 0 বসাবো। তো এখানে যদি পাই বসাই তাহলে এরকম হয়, পাই মাইনাস সাইন পাই সাইন 2 পাই। আচ্ছা এখানে একটা 2 হবে, এখানে সাইন থিটা হয়েছে, এখানে একটা 2 হবে, 2 পাই ভাগ হচ্ছে 2। আচ্ছা এটা এদিকে হবে, তাহলে সে পাই মাইনাস এটা, তারপরে এই যে সূত্রের মাইনাস, তো সূত্রের মাইনাসের পর এখানে 0 বসাইতে হবে, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস সাইন 0 ভাগ 2। তো এটা সাইন 0 মানে 0, এটা বাদ। আবার সাইন 2 পাই মানে 360 ডিগ্রি, তাহলে এটাও 0, তাহলে এটাও বাদ, থাকে শুধু পাই। এই যে এখানে বসানো হয়েছে, তাহলে আই এম স্কয়ার 2 আর এখানে আছে পাই। তো এটা আমরা পাইলাম এই যে এরিয়াটা আছে এটার ক্ষেত্রফল। এখন আমরা আরএমএস ভ্যালু বের করব। তো আরএমএস ভ্যালু বের করার জন্য কি করতে হবে, রুট করতে হবে, সাথে এরিয়াটার মানে বেস যে এরিয়া, বেস যে আমাদের লেন্থ ছিল সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে লেন্থ ছিল পাই পর্যন্ত, এরিয়া পেলাম এটা, আর এই পাই দ্বারা ভাগ করলাম আর রুট করলাম। তো তাহলে আমরা মান পাবো এটা, এই যে এখানে পাই আর এখানে পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এই যে আই এম স্কোয়ার আর রুট এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু আই এম উপরে আর নিচে হবে রুট 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপি তাহলে এইরকম পাবো 707 আই এম। অর্থাৎ এরকম যদি এটা ফুল ওয়েভ হয় তাহলে এটা মনে করেন 1, মানে 1 বা আই এম ম্যাক্সিমাম মান, তাহলে তার 707 মানে 70% এই জায়গায়, তাহলে এই জায়গায় আমরা পাবো কত, আই অফ আর এম এস, আর এম এস, এটা এই ভ্যালুটা আমরা এখানে পাবো। তো এটা সূত্রটা হচ্ছে শুধুমাত্র সাইন ওয়েভের জন্য। তো এই এই যে আমরা সরাসরি 707 707.707 আইএম, তো এটা আমরা লিখতে পারবো শুধুমাত্র সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের জন্য। কিন্তু অন্যান্য ওয়েভ ফর্ম হলে তার আরএমএস ভ্যালু কিভাবে বের করব, তো সেটা সূত্র হচ্ছে এটা, তাহলে আই স্কোয়ার। তো আপনারা চাইলে স্কোয়ার এখানে স্কোয়ার না লিখে এভাবে লিখতে পারেন রুট দিয়ে। তাহলে এইভাবে আমরা রুট লিখতে পারি এখানে। তো এখানে স্কোয়ার না দিলে আই আর এম এস সমান কি রুট 1/t 0 থেকে t আই স্কোয়ার ডিটি। এখানে টিটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, মানে কত সময় পর্যন্ত গেছে সেটা, একটা ফুল সাইকেলে কত সময় লাগছে সেটা। তো স্যার হাজিরা শিটটা যদি দিয়ে দিতেন লিঙ্কটা তাহলে আস্তে আস্তে দিয়ে দিতাম। আচ্ছা আমি দেবো একটু পরে। তো এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। আর এখানে যে এভারেজ ভ্যালু আছে, তো এভারেজ ভ্যালুটা হচ্ছে আমাদের এরকম 0.637 অফ আইএম, এটা হচ্ছে এভারেজ ভ্যালু।
তো এই সূত্রটা আমরা একটু দেখে নিব। তো এরপরে আসেন পিক ফ্যাক্টর আর ফর্ম ফ্যাক্টর, দুটো টার্ম। তাহলে ফর্ম ফ্যাক্টরটা কি? ফর্ম ফ্যাক্টর হচ্ছে আরএমএস ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালু, এই দুই ভ্যালুর রেশিও। তো এই দুই ভ্যালুর রেশিওটাই হচ্ছে মূলত ফর্ম ফ্যাক্টর। তো দেখেন এটার লিস্ট ভ্যালু হচ্ছে 1, মানে আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু, তো এটা সর্বোচ্চ মান হইতে পারে 1, সরি এটা হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 1, আর সর্বোচ্চ মান এটা ঠিক নেই, আমাদের এর উপর ডিপেন্ড করতে পারে। আর নর্মালি অল্টারনেটিং যে ভোল্টেজ বা এসি, তো এসির ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.11। 1.11 কিভাবে আসতেছে? এই যে এসির আমরা বের করলাম কি, এটা হচ্ছে পয়েন্ট আরএমএস ভ্যালু 0.707 আর এভারেজ ভ্যালু কত, 0.637 তো এই আইএম ক্যান্সেল, আর এই যে এটাকে এটা দ্বারা যদি ভাগ করেন তাহলে এই মান 1.11 মান পাবেন। আর পিক ফ্যাক্টর বা ক্রেস্ট ফ্যাক্টর, এটার অপর নাম হচ্ছে কি, ক্রেস্ট ফ্যাক্টর। তো এই পিক ফ্যাক্টরটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এবং আরএমএস ভ্যালু, এই দুটার রেশিও। তো সাইনোসয়েডাল ওয়েভের জন্য এর মান হচ্ছে 1.414। তো পিক ফ্যাক্টরটা আসলে কি ডিফাইন করে? তো পিক ফ্যাক্টর ইন্ডিকেট ম্যাক্সিমাম ভোল্টেজ আর কারেন্ট অ্যাপ্লাইড টু দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম যে কি পরিমাণ আমরা দিচ্ছি সেটা ডিফাইন করে। তো এটা হচ্ছে কি, it is more important than RMS value for insulation and safety consideration। তো আমাদের সেফটির জন্য বা ইনসুলেশনের জন্য আমরা যে তারগুলো ডিজাইন করি বা তার বা যে কোনো আমাদের সিস্টেম, তাহলে কি হয়, ওই সিস্টেমে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু জানতে হয়। মনে করেন আমাদের নর্মাল সিস্টেম আছে 220 ভোল্ট, তো এই 220 ভোল্টে আমরা যদি সিস্টেমকে ডিজাইন করি আমাদের ইকুইপমেন্টগুলো, তাহলে সে 200 মনে করেন 30 হয়ে গেছে, তো 230 হলে আমাদের ওই ডিভাইস নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমাদের ডিভাইস বা কোনো কিছু ডিজাইন করার জন্য আমরা একটা ওই সিস্টেমে ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত চাইতে পারে সেটা আমরা বের করি। তখন আমরা ওই ডিভাইস অনুযায়ী, ওই রেটিং অনুযায়ী ডিভাইসগুলোকে ডিজাইন করা হয়, যে ম্যাক্সিমাম ভ্যালু 300 ভোল্ট পর্যন্ত সে নিতে পারবে এরকম। তো এটা জানার জন্য আমাদের এই পিক ফ্যাক্টরটা জানা দরকার। স্যার হাজরা শীটটা যদি একটু দিতেন স্যার। কি সমস্যা? স্যার ফোনে বেশি চার্জ নাই তো স্লাইডে একটা ম্যাথ দেওয়া নাই এখানে। আচ্ছা খেয়াল করেন, একটা ম্যাথ ছিল মনে করেন এরকম, 100 sin 3180, তো এরকম একটা মান ছিল কারেন্ট বা ভোল্টেজ, যাই হোক না কেন এটা। তো এখান থেকে আমাদের কিছু মান বের করতে বলছিল, যেমন এর এমপ্লিটিউড কত বা ম্যাক্সিমাম ভ্যালু কত। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু বা এমপ্লিটিউড হবে কত, এটাকে যদি কারেন্ট হয় তাহলে কি আইএম, তাহলে আইএম কত এখানে 100। এই যে আমরা এটাকে কি করব, তুলনা করব আমাদের আইডিয়াল ইকুয়েশনের সাথে। আইডিয়াল ইকুয়েশন কি ছিল, আইএম সাইন ওমেগা টি। তাহলে এই ওমেগা টির সাথে আমরা তুলনা করি, তাহলে আইএম এর পরিবর্তে এখানে আছে কত 100, তাহলে হবে কি এটা 100, আইএম এর মান হবে 100। তো এখন এখান থেকে আমাদের বলা হচ্ছে 2 নম্বরে যে ফ্রিকোয়েন্সি কত হবে, এফ এর মান কত হবে। তাহলে এফ সমান আমরা কি জানি, এই যে ওমেগা সমান আমরা কি জানি, টুয়াইস পাই এফ। তো এখন এইখানে ওমেগার পরিবর্তে কত আছে, 318। তাহলে ওমেগার পরিবর্তে আমরা কত বসাবো, এখানে 318, আর এখানে কত টুয়াইস পাই এফ। তো এফ সমান কত হবে তাহলে, 318 ভাগ আছে টুয়াইস পাই। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে এরকম 50.61 মনে হয়, এরকম একটা মান আসবে। তারপরে মনে করেন এখান থেকে আমাদের বের করতে বললো
যে আরএমএস ভ্যালু কত, আরএমএস ভ্যালু। তো এটা যেহেতু সাইন ওয়েভ, তাহলে আরএমএস ভ্যালু আমরা সরাসরি বের করতে পারি কি হবে, 0.707 অফ আইএম। তো তাহলে কত হবে, এখানে 707, আইএম এর মান কত 100, তাহলে এখানে 100 দিয়ে গুণ করলাম, তাহলে 70.77, তাহলে এত এম্পিয়ার বা এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম বা আরএমএস ভ্যালু। তাহলে এভারেজ ভ্যালু কত হতে পারে, তাহলে এভারেজ ভ্যালু হবে কত, এভারেজ ভ্যালু, তাহলে এভারেজ ভ্যালু কত জানলাম, 637 অফ আইএম ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটা কত হবে 637 গুণন 100, তাহলে এটা হবে 63.7 এত এম্পিয়ার। তারপরে মনে করেন চাইতে পারে যে ফর্ম ফ্যাক্টরটা কত হবে, ফর্ম ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কত, আমরা জানলাম কি আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু, এই দুটো রেশিও। তো আপনারা দেখেন যদি এটা দুটো রেশিও করেন 70 আর 63.7, তাহলে মান হবে কত 1.11। তো এইরকম কোশ্চেন আসতে পারে। তো এই কোশ্চেনটা আপনাদের ভিডিও লেকচারে আচ্ছা আচ্ছা আপনাদের স্যার। ম্যাথগুলো করানো আছে, সবকিছুই করানো আচ্ছা আছে। আচ্ছা স্যার, বুঝতে এখন পেরেছি। আপনাদের বুঝাইতে হলে তো আবার ক্লাস নিতে হবে, আমি তো ক্লাস নিছি অলরেডি আপনাদের। আহ, এবার আসেন এই ম্যাথটা খেয়াল করেন। তো এরকম একটা ম্যাথ আছে আপনাদের ওখানে। তো এই যে আমাদের একটা ফিগার দেওয়া আছে, তো এই ফিগারের হচ্ছে আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো দেখেন এটা কিন্তু সাইনুসয়েডাল ওয়েভ না। তো যদি সাইনুসয়েডাল ওয়েভ না হয় তাহলে তার এভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালু কিভাবে বের করব। তো আমরা সূত্র পড়াইছিলাম, তো ওই সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারবো। তো এভারেজ ভ্যালু সূত্রটা ছিল এটা, ভি এভারেজ সমান 1/t, 0 থেকে t ভি ডিটি। আর আরএমএস ভ্যালু ভি আরএমএস, আরএমএস, তাহলে এটা সূত্র ছিল কি √ওভার 1/t, 0 থেকে টি, আর এখানে ভি ছিল, তাহলে ভি স্কয়ার ওখানে ছিল, ভি স্কয়ার ডিটি। এই সূত্র ছিল জাস্ট। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করবো। তো ম্যাথগুলো করার জন্য আমাদের কি জানতে হবে, এই ভি এর ইকুয়েশন জানতে হবে আগে, এই ভি এর ইকুয়েশন। তাহলে আমাদের কাজ হচ্ছে কি আগে এই ভি এর ইকুয়েশনটা বের করা। তো ভি এর ইকুয়েশন বের করার জন্য আমরা এখানে খেয়াল করব, দেখেন এটা হচ্ছে আমাদের ইকুয়েশন গ্রাফ। তো এখন আমাকে বলেন যে এইখানে টাইম পিরিয়ড কত, মানে এই যে গ্রাফ, এই গ্রাফের টাইম পিরিয়ড কত, মানে টি এর মানটা কত। প্রথম কাজ হচ্ছে এটা টি এর মানটা আমরা বের করব। তাহলে টি এর মানটা দেখেন রিপিট হচ্ছে কোন জায়গা থেকে, যে জায়গা থেকে রিপিট হচ্ছে ওই পর্যন্ত হচ্ছে তার টাইম পিরিয়ড। তাহলে এখানে খেয়াল করেন প্রথমে 0, তাহলে 0 থেকে বাড়তেছে, তারপরে এই ওয়ানে গিয়ে ফিক্সড, ওয়ানে ওয়ানে গিয়ে আবার দেখেন একদম ফ্ল্যাট হয়ে গেছে। তাহলে এটা এই পর্যন্ত আসতেছে, আসার পর আবার এইখানে আসতেছে। তাহলে এই 2 পর্যন্ত আসার পর দেখেন, এই 2 পর্যন্ত আসার পর জিরোর মতো হয়ে গেছে, মানে জিরোতে এক্স্যাক্টলি যেরকম শুরু হয়েছিল 2তে আবার সিমিলারলি একইভাবে শুরু হয়েছে। তাহলে এখানে রিপিট হওয়া শুরু হয়েছে 2 পর্যন্ত, মানে 2 থেকে রিপিট হওয়া শুরু হয়েছে আবার। দেখেন এবার তাহলে এখানে এক, 1 2 মাঝখানে এখানে 2, আবার এখানে 2 দিয়ে গ্যাপ দিয়ে আবার এখানে রিপিট হয়েছে। তাহলে বারবার রিপিট হচ্ছে কত থেকে, 2 থেকে, 2 ঘর পর পর রিপিট হচ্ছে। তাহলে এটার টাইম পিরিয়ড হচ্ছে কত, 2। বুঝতে পারছেন কিভাবে টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন করতে হবে। জি স্যার, জি স্যার। তো আপনাদের মনে করেন পরীক্ষায় আমি এখানে জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিলাম, মনে করেন এখানে কত আছে, এখানে আছে 2 পর্যন্ত। তো আমি ধরলাম এখানে 1 এর জায়গায় করলাম 2, আর 2 এর জায়গায় করলাম 4, 3 এর জায়গায় করলাম 6, আর এখানে করলাম 8। তাহলে কি হবে, এখানে টাইম পিরিয়ড এবার কত হয়ে গেল, তাহলে এখানে টাইম পিরিয়ড এবার কত, স্যার আজকের ক্লাসটাও ভিডিও আকারে দিয়ে দিন,
ভালো হবে। এখানে খেয়াল করেন, এখানে টাইম পিরিয়ড কত হচ্ছে তাহলে? কথা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? এটাই আবার একটু বলেন বিষয়টা। আপনারা তো মনোযোগ দিয়ে কেউ শোনেন না কিছু। এখন খেয়াল করেন, বুঝছি স্যার। এখানে আমি কি বললাম যে টাইম পিরিয়ড প্রথম কাজ হচ্ছে টি এর মানটা বের করা। এই যে আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশনে টি আছে, এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে। তো এই টি এর মানটা কত আসলে? এটা হচ্ছে টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ডটা কি? তো টাইম পিরিয়ড হচ্ছে রিপিট, মানে একটা সাইকেল সম্পূর্ণ হতে কতটা সময় লাগতেছে সেটা। আর অন্যভাবে বলতে গেলে যে আমাদের গ্রাফটা রিপিট হচ্ছে কোন জায়গা থেকে, তাহলে কোন জায়গা থেকে রিপিট হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখেন, এখানে মনে করেন আগে ছিল, আমি দেখাই প্রথম থেকে। এখানে দেখেন প্রথমে ছিল 0 1 2 3, এভাবে ছিল। তাহলে এখানে খেয়াল করেন, 0-তে শুরু হয়েছে, তারপরে এই মানটা ধীরে ধীরে বাড়তেছিল। তো বাড়ার পর 1-এ গেছে, 1-এ যাওয়ার পর আবার ফিক্সড হয়ে আবার এদিকে যাচ্ছিল, যাওয়ার পর আবার নিচে নামছে। এখন নিচে নামে 2-তে আসছে। তো 2-তে আসার পর দেখেন ফিগারটা এক্স্যাক্টলি 0-র মতো হয়ে গেছে, মানে 0-তে যেভাবে ছিল এইভাবে হয়ে গেছে, মানে এখান থেকে আবার রিপিট শুরু হয়েছে। তারপরে আবার এখানে 4 পর্যন্ত আসছে, 4 পর্যন্ত আসার পর আবার এদিকে গেছে। তাহলে দেখেন 2 ঘর পর পর রিপিট হচ্ছে না, 0 থেকে 2, তাহলে এই লেন্থ হচ্ছে কত 2। তাহলে এই 2 ঘর পর পর্যন্ত সে রিপিট করতেছে, তাহলে এর টাইম পিরিয়ড হবে 2। তো এটাই আমি জাস্ট বললাম যে এখন মনে করেন এখানে 0 আছে, আমি দিলাম এটা দিলাম 2, আর 2 কে করলাম 4, 4 কে করলাম 3 কে করলাম 6, আর 4 কে করলাম 8। তাহলে এবার এই ফিগারের টাইম পিরিয়ড কত হবে সেটা জিজ্ঞেস করছিলাম। 2 হবে স্যার। আবার কয় 2 হবে? 4 হবে 4। এখন 4 হবে। ওইটা 4 হবে স্যার, 4 এর বার আসছে, তারপরে 8। হ্যাঁ, তাহলে এখানে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে 4, মানে 4 ঘর পর পর সে রিপিট হচ্ছে, আচ্ছা মানে আচ্ছা কত ঘর পর পর রিপিট হচ্ছে সেটা আমাদের জানতে হবে। এটাই হচ্ছে তার টাইম পিরিয়ড। আচ্ছা স্যার, 0টা যেখানে আসি থামবে ওইটা হচ্ছে টাইম পিরিয়ড, তাই তো স্যার? যদি 4-এর জায়গায় 8 থাকে তাহলে 8 হবে টাইম পিরিয়ড। হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা কত আচ্ছা। ঘর পর পর সে রিপিট হচ্ছে সেটা। তো এখন আমরা টাইম পিরিয়ডটা বের করলাম। তো এখন আমাদের ভি এর ইকুয়েশন জানতে হবে, এই যে এখানে ভি, তার ইকুয়েশনটা জানতে হবে। তো ভি এর ইকুয়েশন আমরা কিভাবে বের করব? এই যে গ্রাফ আছে সেই গ্রাফ দিয়ে আমরা বের করব। তো এখন খেয়াল করেন, গ্রাফটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, 0 থেকে 1 পর্যন্ত এক ভাগ, 1 থেকে 2 পর্যন্ত এক ভাগ। তো দেখেন যখন আমরা 0 থেকে 1, তখন আমাদের ইকুয়েশনটা কি একটা মূলবিন্দুগামী সরলরেখা না? দেখেন মূলবিন্দুগামী সরলরেখা দেখতে এরকম। তো এটা হচ্ছে কি একটা মূলবিন্দুগামী সরলরেখা। যখন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এই পর্যন্ত, মানে এই বিন্দুটা কি 0 0, আর এই যে এটা হচ্ছে 1 এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসের এটা হচ্ছে 1। তাহলে কি হবে? এটা হবে x1 আর y1। তাহলে x1 এর মান কত? 1। এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে y1 এর মানও 1। তাহলে আমাদের এই যে দুই বিন্দু 0 0 আর কি 1 1, তাহলে এটা একটা সরলরেখা। তো এই সরলরেখার ইকুয়েশন কত? আমরা কি জানি? y সমান m অফ x, এই যে পাশে দেওয়া আছে, পাশে হচ্ছে আমাদের ইকুয়েশন গুলো দেওয়া আছে। তো এখানে c আছে একটা কনস্ট্যান্ট, তো এখানে আমাদের c এর নাই, তাহলে y সমান আমরা mx লিখতে পারি। তো এই যে mx, তাহলে এই যে mx পাইলাম। তো এখানে আমাদের mটা হচ্ছে আমাদের ঢাল, আর x আছে x অ্যাক্সিস। তো এখানে x অ্যাক্সিসে কি আছে? t আছে, টাইম আছে, টাইম। তাহলে x এর পরিবর্তে হবে কত? t। এখন আমাদের জানতে হবে কি m, আর y এর পরিবর্তে কি হবে? এটা কিসের ইকুয়েশন? ভোল্টেজ না? হ্যাঁ, এই যে ভোল্ট।
ওই যে এখানে কি আছে ভি আছে, তাহলে এখানে হবে কি ওয়াই এর পরিবর্তে হবে ভি, আর এক্স এর পরিবর্তে টি, এই যে টি এক্স মানে এদিকে টি আছে এই কারণে হবে টি। আর এম, তো এমটা আমাদের জানতে হবে, তাহলে এমটা কি, এম হচ্ছে ঢাল। তো ঢাল আমরা কি জানি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, সরি এখানে উল্টা হয়েছে, মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে আমাদের সূত্র। তো আচ্ছা এখানে আমাদের ইয়ে হয়েছে, মূল বিন্দু যেটা ছিল এটাকে আমরা ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই যে অপর একটা বিন্দু এটাকে বললাম এক্স টু ওয়াই টু। তাহলে এখানে আমাদের ঢালটা কত হবে, এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে দেখেন ওয়াই টুর মান কত, এই যে এটা হচ্ছে ওয়াই টু, তাহলে প্রথমটা হচ্ছে এক্স তারপরটা ওয়াই, তাহলে এখানে টু আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট, তাহলে এই কারণে এটা হবে ওয়াই টু। তাহলে কি হইলো, এখানে ওয়ান আর ওয়াই ওয়ান, তাহলে এই ওয়াই ওয়ান প্রথম পয়েন্ট, তাহলে এই ওয়ান মূল বিন্দু, তাহলে এখানে জিরো আছে, তাহলে এটা হবে কি জিরো, ওয়ান মাইনাস জিরো। তারপরে এক্স টু, তাহলে এক্স টু হচ্ছে এটা, এই যে প্রথমটা, তাহলে এক্স টু এর মান ওয়ান, আর এক্স ওয়ান এই যে জিরো, তাহলে এটা হচ্ছে জিরো। তাহলে এটার ঢাল কত হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান ক্যান্সেল হলে ওয়ান। তো এখানে আমরা কি বসাবো, এম এর পরিবর্তে ওয়ান বসাবো। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে কি, ওয়াই এর পরিবর্তে দাঁড়ায় লিখলাম ভি, আর এম এর পরিবর্তে ওয়ান, আর এক্স এর পরিবর্তে টি। তাহলে ওয়াই সমান আমরা সরাসরি, মানে সরি ভি সমান আমরা টি লিখতে পারি শুধু। বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। কখন, যখন আমাদের টাইম জিরো থেকে ওয়ান, এই যে ফর জিরো থেকে ওয়ান, আমাদের টাইম পিরিয়ড হচ্ছে টু পর্যন্ত, কিন্তু আমরা জিরো থেকে ওয়ানের জন্য মান পাইছি কত, ইকুয়েশনের টি। আবার দেখেন যখন ওয়ান থেকে টুতে গেছি তখন আমাদের এই মানটা কি ফিক্সড, দেখেন সব সময় ওয়ান ছিল, সব সময় ওয়ান, তাহলে স্কোয়ার ওয়েভ, এই কারণে এর মান হবে সব সময় ফিক্সড। তাহলে এখানে যেহেতু এই যে সর্বোচ্চ মান ওয়ান, তাহলে এখানে মান হবে ওয়ান, অর্থাৎ ওয়ান থেকে যখন আমরা টু পর্যন্ত যাব তখন এর মান হবে ওয়ান। তো এই মানটা আমাদের বের করলাম। তো এখন আমরা এই ভি এর পরিবর্তে এই মানটা বসাবো। তো এই যে ইকুয়েশনে খেয়াল করেন, এই যে টি এর মান বসালাম হাফ, ওয়ান ভাগ টি, এই যে টি এর মান বসালাম টু, তারপরে এখন এই যে জিরো থেকে টি, মানে জিরো থেকে টু, তো এই টুটাকে এইভাবে ভাগ করা হয়েছে, মনে করেন জিরো থেকে টু ভি অফ টি ডিটি। তো এটাকে এখন আমরা ভাগ করছি এইভাবে, প্রথমে কি জিরো থেকে ওয়ান, এই যে জিরো থেকে যখন ওয়ান তখন আমাদের ভি এর মান ছিল কি এই যে টি এখানে, তাহলে আমরা এখানে বসাবো টি, সাথে হবে ডিটি, তারপরে প্লাস লিখবো এই ওয়ান থেকে টু, এটাকে ভেঙে দেব। আপনাদের প্রথম লেকচারে যে ম্যাথটা করাইছিলাম সেটা এইভাবে করানো ছিল। তাহলে কি হবে, ওয়ান থেকে যখন টু তখন মান কত পাইছি, ভি এর মান ওয়ান পাইছি, তাহলে ওয়ান ডিটি, এই যে এইভাবে ইন্টিগ্রেশন করতে হবে। তো তারপরে কি করতে হবে, ইন্টিগ্রেশন, এখন টি কে ইন্টিগ্রেশন করলে হয় টি স্কয়ার ভাগ টু, এই যে এটা বসাইলাম, তারপরে এখানে ওয়ান ছিল, মানে ওয়ান, তাহলে ওয়ান কে ইন্টিগ্রেশন করলে হয় টি, এই যে টি। তো আমরা লিমিট বসাই দেবো এইভাবে, দেখেন এই যে হাফ দিয়ে এখানে গুণ করা হয়েছে, এখানেও গুণ করা হয়েছে, অথবা আপনারা চাইলে এটাকে ইকুয়েশন মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন। তো এটাকে আমরা যদি হিসাব করি এখানে মান বসাই, তাহলে কি হয়, টি স্কয়ারের পরিবর্তে প্রথমে ওয়ান বসাবো, তাহলে ওয়ান স্কয়ার ভাগ টু মাইনাস জিরো, তাহলে এখানে জিরো, এই অংশটা একটা পেলাম। তারপরে পরের অংশটা কি, টি ইজিক্যাল টু হচ্ছে ওয়ান ভাগ মানে টু, তাহলে এখানে প্লাস, এখানে হাফ, এখানে একটা হাফ আছে সামনে, তাহলে হাফ, এখানে কত আছে টি আছে, আপার লিমিট হচ্ছে টু, লোয়ার লিমিট হচ্ছে ওয়ান, তাহলে কি হবে টু মাইনাস ওয়ান। তো এই যে এটা, তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত, হাফ আর হাফ গুণ করেন, এই যে মানে নিচে আছে টু আর
টু গুণ করলে হয় 4, তাহলে 1/4, তাহলে নিচে হয় 1/4 প্লাস এখানে আছে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, তাহলে এখানে হয় হাফ। হাফ। তো এখন এটাকে জাস্ট যোগ করলে এই মানটা পাবো 75.75। তো তাহলে এটার আরএমএস ভ্যালু হচ্ছে 0.75, না এভারেজ ভ্যালু। এখন আরএমএস ভ্যালু কিভাবে বের করব? তো আরএমএস ভ্যালু জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব। এই যে এখানে স্কয়ার হবে শুধু। তো এখানে আগে ছিল টি, এখন ভি এর পরিবর্তে টি, তাহলে ভি এর উপর স্কয়ার আছে, তাহলে কি হবে টি স্কয়ার। টি স্কয়ার। তারপর এখানে ছিল 1, তাহলে 1 এর উপর স্কয়ার করলে হয় 1 স্কয়ার। তো 1 স্কয়ার এখানে লেখা না লিখলেও হবে। তো টি স্কয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? আমরা জানি সূত্র কি, টি স্কয়ার, তাহলে এর সাথে 1 যোগ হবে আর এটা নিচে আসবে, তাহলে কত হয় টি কিউব ভাগ 3। তো এই যে এটা এইভাবে করা হয়েছে। তারপরে আবার ওই আপার লিমিট আর লোয়ার লিমিট বসানো হয়েছে, এবং তো আপনারা চাইলে এটা ক্যালকুলেটরে সরাসরি হিসাব করতে পারেন। তাহলে এটা কত হয়? তো এখানে দেখেন আরএমএস স্কয়ার, তো এখানে আমাদের রুট ছিল, তো আমরা চাইলে রুট সবার শেষে লিখতে পারি। এই সামনে স্কয়ার দিছি, তো আমরা কি করবো সবার শেষে এই স্কয়ারটাকে উঠাই দেবো, তাহলে স্কয়ারটা এই পাশে এসে রুট হবে। এই যে সবার শেষে এসে রুট হয়েছে, তাহলে মান পাবো এটা। ক্লিয়ার? হ্যালো? স্যার ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ ছিল আপনাদের এরকম, স্কয়ার ওয়েভের একটা ম্যাথ ছিল। তো এখানে খেয়াল করেন, স্কয়ার ওয়েভের জন্য আমাদের প্রথম কাজ কি, এই যে টাইম পিরিয়ড টি বের করা। তো তাহলে আমাদের প্রথমে টি বের করতে হবে। তো এখানে বলেন দেখি টি কত এই স্কয়ার ওয়েভটার জন্য? সময় পর্যায়কাল কত? দেখেন এখানে 1 0, 1, 2, 3, 4, 4 পর্যন্ত এখানে দুইবার আছে। তাহলে এখানে বলেন পর্যায়কাল কত, মানে রিপিট হচ্ছে কত, কত থেকে আবার? 1 থেকে দেখেন এই যে 1 হবে না স্যার? 1 কেন হবে? দেখেন 0 থেকে এই 1 পর্যন্ত মানে 5, তাহলে এদিকে যাচ্ছে একবার, যাওয়ার পর নিচের দিকে আসতেছে, এই যে নিচের দিকে আসতেছে, নেগেটিভ দিকে আসতেছে। তো নেগেটিভ দিকে আসার পর এই যে এখানে এই আবার 0 তে গেছে। এখন দেখেন এই 0-র পজিশনে আর 2 এর পজিশন একই না? দেখেন 0 তে মান ছিল কত +5, আবার এই 2 তেও মান হয়েছে কত +5। তাহলে এখানে রিপিট শুরু হয়েছে 2 থেকে, মানে 2 ঘর পর পর রিপিট হচ্ছে। দেখেন এখানে আবার একবার উপরে একবার নিচে আবার এখানে, তাহলে এখানে রিপিট হচ্ছে কত এই পর্যন্ত, মানে 2 ঘর পর পর সে রিপিট হচ্ছে। তাহলে এর পর্যায়কাল হবে কত 2। t equals to 2। তো এখন দেখেন এই 2টাকে আমরা কি দুই ভাগে ভাগ করছি। প্রথমে কি 0 থেকে 1, তো 0 থেকে যখন 1 তখন আমাদের এই ভি এর মান কত, এটার ইকুয়েশন এইভাবে আপনারা বের করতে পারেন, অথবা সরাসরি বের করতে পারেন, কারণ এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভের জন্য অত ক্যালকুলেশন করার দরকার হয় না। তো কেন? কারণটা হচ্ছে এখানে মান ফিক্সড। দেখেন 0-তে সরাসরি মান কত পাইছি 5, আবার 1 পর্যন্ত সর্বোচ্চ মান যা ছিল তাই আছে, 5ই আছে। তাহলে এখানে কত 0 থেকে যখন 1 তখন মান পাইছি 5, এটা +5, তাহলে কত কার জন্য 0t<1। তাহলে 0 থেকে 1 এর জন্য মান পাইলাম কত +5। আবার যখন 1 থেকে 2 তে আসতেছি তখন মান কত -5। তাহলে এখানে -5 হবে কখন, যখন 1 থেকে 2 এর মধ্যে আছি, এটা। তো এখন আমরা কি করব, ইকুয়েশন বসাবো। তাহলে আরএমএস এর ইকুয়েশনটা কি, এই যে √1/t 0 থেকে t v² dt। তো এখানে ভি এর মান হচ্ছে একবার 5 একবার -5, তাহলে আমরা এটাকে এভাবে বসাবো। এখানে রুট, তাহলে টি এর মান পাইছি 2, তাহলে 1/2, তারপরে এটাকে আমরা বসাবো এইভাবে 2, তারপরে কি v² dt। তো এখন এই 2টা আমরা ভেঙে দেব, এই 0 থেকে 2 এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত, একবার 0 থেকে 1 একবার 0 থেকে 1 থেকে 2,
তাহলে হাফ স্কোয়ারটাকে এইভাবে আমরা এইভাবে দেবো থার্ড ব্র্যাকেটের মধ্যে। আমরা যেহেতু ভেঙে এনেছি যে হাফটা দুইটার সাথেই গুণ আছে, তো এই কারণে আমরা মাঝখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এখানে কত হবে, 0 থেকে 1, তখন মান কত, ভি এর মান হচ্ছে 5, তাহলে কত হবে 5 স্কোয়ার, এটা এইভাবে ডিটি। তারপরে এটাকে প্লাস করতে হবে, প্লাস করতে হবে কি হবে, তারপরে 1 থেকে আমরা 2 তে যাব, তো 1 থেকে যখন 2 তখন মান কত, এই যে -5, তাহলে এখানে -5 স্কোয়ার ডিটি। তো এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার নিয়মটা কি, আগের মতোই, এইখানে হাফ থাকলো, থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে 5 স্কোয়ার, তাহলে এখানে কত হয় 25, তো 25 25, তো 25 যে আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, তাহলে 25 কে আমরা এইভাবে নিলাম। আর 25 কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে মূলত মান হয় টি, মানে এই যে এরকম ডি অফ ডিটি। তাহলে এখানে ছিল সামনে 25 ছিল, তো 25 কে আমরা সামনে নিলাম, আর শুধু থাকে ডিটি। তো আমরা কনস্ট্যান্টকে সামনে নিয়ে নেই, তাহলে থাকে কি ডিটি। ডিটি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মান হয় টি। তো এটাই মূলত এখানে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত হয় টি। তো টি এখানে লিমিট একবার বসাবো 0 1, তারপরে প্লাস এখানে কত আছে, এখানে আছে -5 স্কয়ার, তাহলে -5 স্কয়ার করলে এখানে হয় 25 প্লাস 25, তারপরে আবার ওই যে সেম ডিটি, তাহলে ডিটি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় টি। এখানে কত হবে, এখানে 2 থেকে 1, আর পুরোটার সাথে থার্ড ব্র্যাকেট। তো এটা করার পর তাহলে আমাদের এখানে মান হবে কত, রুট করলাম হাফ, এই যে 25, এখানে 25 আছে, তাহলে লিমিট বসান, তাহলে 1 - 0 এটা একটা, প্লাস 25 সেখানে আছে 25, তারপরে কত 2 - 1, 2 - 1 এটা। তো এখন এটাকে হিসাব করি একটু আমরা, এটাকে যদি হিসাব করা হয়, এই যে নিচে দেখাচ্ছি আমি, তাহলে এখানে হবে হাফ থার্ড ব্র্যাকেট, তাহলে 25 আর 1 - 0 মানে 1, তাহলে 25 গুণ 1 তাহলে কত হয় 25, তারপরে হচ্ছে প্লাস এই যে 25, এখানে 2 - 1 মানে 1, তাহলে 25 গুণ 1 মানে 25, তাহলে এখানে পুরোটার উপর রুট, তাহলে 25 25 হয় 50, তাহলে রুট হাফ গুণন 50, তাহলে এখানে ক্যান্সেল কত হয় 25 25, এখানে 50 কাটলে 25, তাহলে 25, তাহলে রুট 25 মানে কত 5, তাহলে 5 ভোল্ট, এটা হচ্ছে আমাদের আরএমএস মান।